তারা কিন্তু সংসদের প্রথম অধিবেশনের প্রথম যে দিনে এই রাষ্ট্রপতির ভাষণটা তারাও বয়কট করেছিল। তার কাছে শপথ না নেওয়া তো এটা তো আমরা চাই নেই। আমাদেরকে বঙ্গভবনে এবং ক্যান্টনমেন্টে নিয়ে গেছে তো রাজনৈতিক দলগুলো, আপনার ক্যান্টনমেন্টে এবং তারপর আপনার বঙ্গভবনে, এটা তো রাজনৈতিক দলগুলোর সেট আপ। এবং আপনি জানেন যে ভুয়া সমন্বয়ক তারা নিয়ে গেছিল। কালের কণ্ঠে এই চুপ্পুর পড়েন, মানে যে সাক্ষাৎকারটা ছাপা হয়েছে, উনি কাকে কৃতিত্ব দিচ্ছেন? উনি যে থেকে গেলেন, এই কৃতিত্বটা কাদের দিলেন? দিয়েছেন বিএনপিকে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে। শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। রাষ্ট্রপতির ভাষণ যখন হচ্ছিল তখন আপনারা ভাষণ বয়কট করেছেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই ভাষণের ওপর মোট 50 ঘন্টা আলোচনা চলবে এমন সিদ্ধান্ত হয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। আপনারা ভাষণ তো বয়কট করলেন, কিন্তু এই ভাষণের ওপর যে 50 ঘন্টা আলোচনা, এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য ছিল না যে আপনারা সেটি শুনতে চান না বা করতে চান না, এটা নিয়ে কথা বলা? আপনাকে ধন্যবাদ। এই রাষ্ট্রপতি যখন ভাষণ দিয়েছেন, ভাষণ দেওয়ার পরে এটার উপর মানে আলোচনা, এটা পার্লামেন্টের একটা রেওয়াজ। আমাদের পার্লামেন্টে কতগুলো রেওয়াজ আছে, এটা সেই রেওয়াজের অংশ। এবং এর মধ্য দিয়ে আসলে সংসদ সদস্যরা যেটা করেন সেটা হচ্ছে যে কোনো বিষয়ে তারা তাদের ওপেনিং স্টেটমেন্টটা দিতে পারেন 5-6 মিনিট করে। এটা ঠিক করে, দল ঠিক করে যে তাদেরকে যে মিনিট, যত মিনিট বরাদ্দ দেওয়া হবে তার মধ্যে থেকে তাদের কোন সদস্য কতক্ষণ কথা বলবে, এটা ওই দল ঠিক করে। মানে বিষয়টা হচ্ছে যে আমি একজন সংসদ সদস্য হিসেবে এই রাষ্ট্রপতির ভাষণের ওপরে এটা আসলে আমি সার্বিক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। এর বাদে আপনি দেখবেন যে পার্লামেন্টের সমস্ত কিছুই কিন্তু আপনার সুনির্দিষ্ট। পয়েন্ট অফ অর্ডার মানে কি, সেটা একটা অর্থ আছে। আপনি কখন প্রশ্ন করতে পারবেন এবং প্রশ্নের নামে দাঁড়িয়ে কিন্তু আপনি যে কোনো কিছু বলতে পারবেন না, ওই স্পেসিফিক বিষয়ে কথা বলতে পারবেন। একমাত্র এই জায়গাটাই হচ্ছে সেখানে সার্বিক বিষয় আলোচনা করা যায়। এবং এই কারণে সকল সংসদ সদস্যের এখানে কথা বলার বিষয় আছে। সেই কারণে সরকারি দলের 42 ঘন্টা, যে কথাটা, যে 50 ঘন্টার কথাটা আসছে, কিন্তু যে কথাটা আসছে না যে প্রাথমিক প্রস্তাব তো সরকারি দলের 42 ঘন্টার, সেটাকে যেন সবাই কথা বলতে পারে। অনেকের তো এই যে ওনাকে দিয়ে যে সরকারি দলের প্রস্তাব, সরকারি দল মানে ওই কার্য পরিষদটা তো সরকারি দল বিরোধী দল সবাই মিলে, সেখানে কথা এসেছে। বিরোধী দল আপনারা কি এটার অপোজ করেছেন কিনা যে আমরা 50 ঘন্টা এটা নিয়ে টানতে চাই না বা এই সুযোগটা নাই? কথা বলতে চাই না। মানে ব্যাপারটা হচ্ছে যে ওনার ভাষণের উপরে আর কোনো আলোচনা করতে হবে না, এটা সুযোগই নাই। আচ্ছা, আপনাকে আলোচনাটা করতে হবে। সরকারি দলের প্রস্তাব হলো 42 ঘন্টার। সেখানে 42 ঘন্টা বললে অনেকেই কথা বলতে পারবে না, যেটা তাদের ওপেনিং স্টেটমেন্ট থেকে তারা বঞ্চিত হবে। সেই কারণে বলা হয়েছে যে এটা আরও 8 ঘন্টা বাড়ানো। এবং ওখানে অনেকে আসলে এটা ওনার নিন্দাও জানাবেন ওনাকে, যেহেতু যেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস সেটা তারা করেছেন, ওয়ার্কআউট করেছেন, তার ভাষণটা তারা শোনেন নাই। এখন এই ভাষণের উপর আলোচনা মানে হচ্ছে যে আপনি চাইলে যে তাকে যে ভাষণ দিতে দিয়ে নিয়ে আসার মাধ্যমে সংসদকে কলঙ্কিত করা হয়েছে, এই কথাটাও তারা ওখানেই বলতে পারবেন, ঠিক আছে? এবং এই যে ওয়াকআউট নিয়ে যে এত কথা হচ্ছে এবং ওয়াকআউটটাকে যেভাবে বলা হচ্ছে, মানে বিরোধী দল যেন কি করে ফেলেছে। আপনাকে আমি একটু মনে করিয়ে দিই যে 2008 সালের যে পার্লামেন্ট, যেটা আওয়ামী লীগ সরকার হয়েছিল এবং বিএনপির 4 দলীয় জোট ছিল, তখন জামায়াত ইসলাম এবং বিএনপি একসাথে 4 দলীয় জোট ছিল আপনার বিরোধী দল। তারা কিন্তু সংসদের প্রথম অধিবেশনের প্রথম যে দিনে এই রাষ্ট্রপতির ভাষণটা তারাও বয়কট করেছিল, একেবারে প্রায় সেম গ্রাউন্ডে, যে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন, আমরা তার ভাষণ শুনবো না। 2001 সালে আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে একই কাজ করেছে। ফলে এটা আমাদের দেশে এই চর্চা আছে। কিন্তু এই রাষ্ট্রপতির সামনেই তো আপনারা একবার শপথ নিয়েছেন, তো তখন শপথের সময় তো আসলে সমস্যাটা হয়নি আপনাদের, তখন কোনো আপত্তি ছিল না? এই তুলনাটা কারণে বারবার কথাটা আসছে। এই তুলনাটা মানে জাস্টিফাইড না। তখনকার পরিস্থিতির এখনকার পরিস্থিতি অবশ্যই তখন তাকে দিয়ে তার কাছে শপথ না নেওয়া তো এটা তো আমরা চাই নেই। আমাদেরকে বঙ্গভবন এবং ক্যান্টনমেন্টে নিয়ে গেছে তো রাজনৈতিক দলগুলো, তখন তো এনসিপিও ছিল না। এনসিপি কি জাতীয় নাগরিক কমিটিই ছিল না তখন। প্রথমে ওই দুপুর 12টা-1টার দিকে আপনার ক্যান্টনমেন্টে এবং তারপর আপনার বঙ্গভবনে, এটা তো রাজনৈতিক দলগুলোর সেট আপ। এবং আপনি জানেন যে ভুয়া সমন্বয়ক তারা নিয়ে গেছিল প্রথম দিকে, যেন যে সরকার মানে ছাত্রদের একটা উপস্থিতি আছে এটা প্রমাণ করার জন্য। ফলে এই সরকার, আপনি তো শুধু ছাত্ররা বলবে তখন যে আমরা শপথ নেব না, এটা ওই সময়ের ওই পরিস্থিতি বা ওই ক্যাপাসিটি ছিল না। হ্যাঁ, কিন্তু এইটাকে দেখিয়ে আপনি বারবার বলবেন যে আপনারাই তো তখন শপথ নিয়েছিলেন। তখন তো আপনি কালের কণ্ঠে এই চুপ্পুর পড়েন, মানে যে সাক্ষাৎকারটা ছাপা হয়েছে, উনি কাকে কৃতিত্ব দিচ্ছেন? উনি যে থেকে গেলেন, এই কৃতিত্বটা কাদের দিলেন? দিয়েছেন বিএনপিকে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে। ছাত্ররা তো এটা চায় নাই, ডেফিনেটলি বোঝা যাচ্ছে। তারা ওই সময় ওই পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো ছাড়া তাদের হয়তো অন্য কোনো উপায় ছিল না। এখন আপনি বলতে পারবেন যে এটা আপনারা কেন ক্যাবিনেটেই যাইতে হবে কেন, সেটা আবার অন্য একটা আলোচনা ওপেন করবে, আমি সেটাতে যেতে চাচ্ছি না। যেহেতু তাদেরকে তখন পুরো ছাত্র সমাজের একটা সিদ্ধান্ত ছিল যে তারা যাবে, সরকার অংশ হবে, এবং এন্টায়ার এস্টাবলিশমেন্ট ইনক্লুডিং দি পলিটিক্যাল পার্টিস তারা চায় আসলে এই
সাংবিধানিক ধারাবাহিকতার নামে ওই বঙ্গভবনে গিয়ে শপথ নিতে, তখন ছাত্র সমাজ এটা, এবং তাদের আসলে ওই অভিজ্ঞতাটাও ছিল না যে এরকম বাইরে, তখন এটা অনেক বেশি রেডিকাল মনে হতো। তখন হয়তো তারা এতটা ম্যাচিওর ছিল না জিনিসটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, এমন বলতে চাচ্ছেন? কাছাকাছি এরকমই। আচ্ছা, ধন্যবাদ স্যার তুষার।